আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, তেহরান জুড়ে দফায় দফায় বিস্ফোরণ। মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অত্যাচারীদের শাস্তি দেওয়ার অভিযান চলবে, আইআরজিসির হুঁশিয়ারি। ইরান যুদ্ধের রেকর্ড ব্যয়, সিনেটে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ট্রাম্প বললেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা না করলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। আটকের কয়েক ঘন্টা পর মুক্ত রাহুল প্রিয়াঙ্কা, তীব্র হচ্ছে আন্দোলন, সংকটে মোদী সরকার। আসামে ভয়াবহ বন্যা, একদিনে প্রাণ গেল 21 জনের। দেশে ফিরেছেন পারস্য উপসাগরে আটকে পড়া বাংলার জয়যাত্রার 17 নাবিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। টানা 11তম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার সময় রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেখানে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সময় দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক স্থাপনাতেও হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌক সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোতে হামলা চালিয়েছে। তেহরান থেকে প্রতিনিধির পাঠানোর তথ্যের বরাতে আল জাজিরা জানিয়েছে ইরানের রাজধানীর বিভিন্ন এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে তেহরানের বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের বুশিহর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দক্ষিণাঞ্চলের সিরিক শহরের আশপাশেও একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে সংবাদ সংস্থা ফার্স। ফার্সের খবরে বলা হয়েছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিহে শহরের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দেশটির ডেপুটি গভর্নর এ তথ্য জানিয়েছে। এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনাও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফার্স। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তারা ড্রোন ব্যবহার করে পশ্চিম কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প দোহা লক্ষ্য করে হামলা চালিয়েছে। আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওই হামলায় ঘাঁটির গোলাবারুদের গুদাম এবং স্থলবাহিনীর লজিস্টিক্স সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক পদক্ষেপের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি তেহরানের। একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে জানিয়েছে ভবিষ্যতে নতুন কোনো হামলা বা অভিযানের চেষ্টা হলে তারও কঠোর জবাব দেওয়া হবে। এদিকে এই সংঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। কুয়েতের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী ইরানি হামলার পর জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ বেড়ে যাওয়ায় সরকার নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হওয়ার আহ্বান জানিয়েছে। কুয়েত সরকার জানিয়েছে জনগণের স্বেচ্ছায় বিদ্যুৎ সাশ্রয়ের ফলে আপাতত জাতীয় গ্রিডের ওপর চাপ কিছুটা কমেছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং প্রয়োজন হলে আরো জরুরি পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে অত্যাচারী শক্তিকে চরম শাস্তি দেওয়ার অভিযান থামবে না। স্থানীয় সময় মঙ্গলবার তেহরানের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দীর্ঘমেয়াদী সামরিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত 8 জুলাই থেকে যুক্তরাষ্ট্র প্রতিদিন ইরানে নিয়মিত বোমা বর্ষণ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত চরম আকার ধারণ করেছে। ওয়াশিংটনের এই একের পর এক আগ্রাসী বিমান আক্রমণের জবাবে তেহরানও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা মিসাইল ও ড্রোন আক্রমণও পরিচালনা করছে। আইআরজিসি তাদের সর্বশেষ বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করেছে যে শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসন প্রতিরোধ করতে এবং উপযুক্ত জবাব দিতে তাদের এই শাস্তিমূলক সামরিক অপারেশন নিরবিচ্ছিন্নভাবে চালু থাকবে। আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোতে ইরানের এই পাল্টাপাল্টি আক্রমণের ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অনিশ্চয়তা ও যুদ্ধ পরিস্থিতি আরো ঘনীভূত হচ্ছে।
ইরান যুদ্ধে ব্যয়ের পরিমাণ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, যুদ্ধে এখন পর্যন্ত 37.5 বিলিয়ন ডলার ব্যয় হয়েছে এবং পেন্টাগন আরো তহবিল চাইছে। সিনেটের শুনানিতে এই দাবি জানানোর পর তিনি বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় 37.5 বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। গত মে মাসের সর্বশেষ হিসাবের পর থেকে এই ব্যয় প্রায় 8 বিলিয়ন ডলার বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর সিনেটের বরাদ্দ কমিটির সামনে প্রথমবার উপস্থিত হয়ে হেগসেথ বলেন, আইন প্রণেতারা জরুরি ভিত্তিতে তহবিল বৃদ্ধির অনুমোদন না দিলে সামরিক প্রশিক্ষণে সীমাবদ্ধতা আরোপ করতে হবে। তিনি বলেন, তার দপ্তরের জন্য 87 বিলিয়ন ডলারের তহবিল প্রয়োজন। এর মধ্যে 67 বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা হবে। যুদ্ধবিরতি বিক্ষোভকারীরা শুনানিতে বেশ কয়েকবার বাধা দেন। এই সময় তারা ইরান ও ফিলিস্তিনে আমাদের সন্তানদের ওপর বোমা হামলা বন্ধ করুন বলে স্লোগান দেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালাতো তাহলে আজ ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া ইরানের পারমাণবিক চুক্তি যদি বাতিল না করা হতো তবে ইরান অনেক আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতো। আমরা যদি সেই চুক্তি বাতিল না করতাম তাহলে আজ ইসরায়েল থাকতো না, কারণ ইরান বহু বছর আগেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। ট্রাম্প আরো দাবি করেন, তার প্রশাসনের শুরুতেই অর্থাৎ 2025 সালের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল। সেই হামলার কারণেই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার পর আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী নেতাদের ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে আটক সব নেতাদের মুক্তি দেওয়া হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেন রাহুল গান্ধী। তিনি সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিলে দিল্লি পুলিশ তাকে আটক করে। রাহুল গান্ধীকে আটকের পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মন্দির মার্গ থানায় যান। পরে ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুল গান্ধীকে মুক্তি দেওয়ার পর তিনি থানা ত্যাগ করেন। একই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সহ অন্য বিরোধী নেতাদেরও ছেড়ে দেওয়া হয়। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ সহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানিয়েছে কংগ্রেস। ভারতে চলমান এই আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শিক্ষার্থীদের প্রতি ব্যাপক জনসমর্থন এবং বিরোধী দলের সরাসরি অংশগ্রহণ আন্দোলনে নতুন মাত্রা এনেছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর চাপ বাড়াবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যটিতে নতুন করে 21 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। একই সঙ্গে রাজ্যের 16 জেলায় 5,64,000-এর বেশি মানুষ বন্যা কবলিত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে শিবসাগর জেলায়। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মঙ্গলবার গভীর রাতে প্রকাশিত এক বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 13 জনের মৃত্যু হয়েছে শিবসাগর জেলায়। এছাড়া চড়াইদেও জেলায় 5 জন, গোলাঘাটে 2 জন এবং জোরহাটে 1 জন মারা গেছেন। ইরান যুদ্ধের কারণে প্রায় 4 মাস পারস্য উপসাগরে আটকে থাকা বাংলার জয়যাত্রা জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম সহ 17 নাবিক দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকেল 5টা 42 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এর আগে দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে রওনা হয় তাদের বহনকারী উড়োজাহাজটি। নাবিকরা বিমানবন্দরের টার্মিনালে প্রবেশ করলে বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSCর কর্মকর্তারা ফুল দিয়ে তাদের স্বাগত জানান। ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় জীবন পেলাম। দেশবাসী যারা দোয়া করেছেন, মানসিক সাপোর্ট দিয়েছেন, প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।